দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। বিরোধী পক্ষের আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি মেনে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। যদিও রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। দিন শেষে সংবিধান, সংসদ ও সংস্কার পরিষদ নিয়ে রাজপথে নামার প্রস্তুতি বিরোধী পক্ষের। সরকার পুলিশ হত্যার বিচারের কথা বললে সেখানেও রাজপথে নামার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে এই বসন্তে যদি এমন অবস্থা হয় তাহলে আসছে গ্রীষ্মে সেই অবস্থা কেমন হতে পারে। এ নিয়ে আজকে কথা বলতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে রয়েছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, রাজনৈতিক বিশ্লেষক। আমরা আলোচনার নাম দিয়েছি সংসদ চর্চা। আমি শুরুতে একটু আজিজ ভাই আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি শুরুতে শুনলেন যে ধরেন গণভোট যদি বাতিল হওয়ার কেন প্রশ্ন আসছে আমি জানি না। নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যদি গণভোট বাতিল হয় তাহলে এই যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটা প্রশ্নবিদ্ধ হবে। গণভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের সম্পর্কটা আসলে কি, মানে কেন প্রশ্নবিদ্ধ হবে এটা? জি, ধন্যবাদ। শুভেচ্ছা সায়ন্ত সাখাওয়াতকে। দেখুন, এই যে রাজনৈতিক এই সমস্ত বাকবিতণ্ডা তো আমরা অনেক দিন ধরেই শুনে আসছি। জি, গণ অভ্যুত্থানের পর যে 18 মাস লাগাতার নানান রকম কথাবার্তা আমরা শুনলাম, 9 মাস টানা আমরা সংস্কার কমিটির বৈঠক আমরা দেখলাম, যে 33টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করলো এবং মূলত সংবিধান সংস্কার সহ নানান রকম জুলাই সনদ তৈরি হলো এবং সেটা নিয়ে নানান রকম কথাবার্তা ইত্যাদি। সেখানে নানান রকম বিতর্ক ছিল, অনেক ধরনের বিতর্ক ইত্যাদি, অনেক অনিশ্চয়তা, শঙ্কা। জি, শেষ পর্যন্ত জাতি একটি নির্বাচন পেয়েছে, সুষ্ঠু নির্বাচন, এবং যথেষ্ট একটা স্বস্তির জায়গায় অবশ্যই জাতি পৌঁছেছে। তো এই জায়গায় আমরা দেখেছি যে এই 18 মাসে নানান ধরনের প্রবণতা, সরকারকে একটি পক্ষ হতে আমরা দেখেছি। একটি অদক্ষ, অকার্যকর সরকার, সে একটি পক্ষ হয়ে গেছে, একটি সাম্প্রদায়িক শক্তিকে রীতিমতো প্রশ্রয় দিয়েছে, একটি ডানপন্থাকে প্রশ্রয় দেবার চেষ্টা করেছে, এবং শুধু চেষ্টা না, তারা অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। যে দলটি সর্বশেষ গ্রাহ্য নির্বাচন 2008 সালে 4 থেকে 7% যাদের ভোট, যদিও তারা দাবি করে 13%, জামায়াতে ইসলামী, সেই ভোট 36% পৌঁছে যায় কি করে? এটা নিয়ে নানান রকম বিশ্লেষণ চলছে, নানান ধরনের কথাবার্তা আছে। তারপরেও ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে যা হয়েছে শেষ পর্যন্ত জনগণের রায় সর্বোচ্চ রায়, এবং আমরা এবার নির্বাচনে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িক শক্তিকে মুখোমুখি অবস্থানে দেখেছি। বিএনপি সরাসরি আমাদের দেশের ঐতিহ্য, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ইত্যাদিকে সামনে নিয়ে এসেছে, এবং এটা আমাদের জাতির সামনে একটি প্রায় রীতিমতো অগ্নি পরীক্ষা ছিল যে সাম্প্রদায়িক শক্তি কি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে কিনা। যদিও যেই ফলাফল জামায়াতে ইসলামী নেতৃত্বে এই জোট পেয়েছে সেটাও বিস্ময়কর। গত 70 বছরে জামায়াতের ইতিহাসেই নেই যে এত আসন বিজয়ী হওয়া। তো সব কিছু মিলে এটার পেছনে তাদের রাজনৈতিক অনেক ইতিবাচক ব্যাপারও রয়েছে। এটা যে একেবারেই হুট করে হয়েছে তা নয়, তারা তো একটা আদর্শবাদী দল, তাদের ভোট সংখ্যা বেড়েছে, তাদের সমর্থক বেড়েছে, তাদের কর্মী বেড়েছে, তাই এটাই শুধু যে একেবারে সরাসরি বলা যাবে যে তা না। আসলে অনেক ক্ষেত্রে মনে হয়েছে তো ওই সরকারটি জামাতেরই ছিল, জামাতের ডিসি, জামাতের সচিব। এখন আপনি দেখুন যে সচিব কিরকমভাবে বদল হচ্ছে, আজকেও 7 জন সচিব বদল হয়েছে, উপাচার্য জামাতের, এবং অনেক গুপ্তরা বেরিয়ে আসছিল। সব কিছু মিলিয়ে এবং আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃতি করা হচ্ছিল, 32 নম্বর ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, স্থাপনাগুলো যেভাবে ধারাবাহিকভাবে ভাঙা হচ্ছিল, আপনার বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের জায়গায় লেখা হলো প্রতিরোধ যুদ্ধ, হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটি বলা গেল না। এই সব কিছু কিন্তু ডানপন্থাকে এক ধরনের প্রশ্রয় আমরা দেখি। গণমাধ্যমে হামলা, ছায়ানটে হামলা, উদীচিতে হামলা, সেখানে নির্বিকার সরকার, যেই সরকার উদীচি বা ছায়ানটে হামলা ঠেকাতে পারে না, সেই সরকার এত নিশ্ছিদ্র একটি নির্বাচন করে কি করে? তার মানে সরকার চাইলে তো পারে।
সরকারের যেহেতু একটি সেফ এক্সিট দরকার ছিল, সেই জন্য কি এত চমৎকার একটি নির্বাচন তারা করলেন? অন্তত সেই দিন তো আমরা চাক্ষুষ কোনো মানে নিরাপত্তা জটিলতা দেখিনি। এবং তার মানে যে এখানে একটা সরকার একটা বড় ধরনের ক্রিয়াশীল একটা ব্যাপার ছিল। তারপরেও এই সব কিছু মিলে আওয়ামী লীগের অনুপস্থিতি একটা বড় ব্যাপার ছিল। আওয়ামী লীগের একটা বড় ভোট, তারা কাকে ভোট দিয়েছে আমরা তো জানি না। সব কিছু মিলিয়ে যা হয়েছে, এবং এই যে গণভোটের যে বিষয়টি আপনি আনলেন, এই গণভোট নিয়ে এনসিপি যা বলছে, অথবা তারা তো তাদের রাজনীতি করবে, কারণ তারা সরকারের প্রশ্রয়ে তৈরি হওয়া একটি দল। 1 বছরের মধ্যে যেই দলটি নিউ ইয়র্কে চলে যায় নিবন্ধিত হওয়ার আগে জাতিসংঘে, বিএনপি, জামাত, এনসিপি, এইভাবে আমরা শুনতাম। জাতীয় ঐক্যমত্য কমিশনে সরকার প্রথমে এই 3টি দলের সাথে বৈঠক করতেন এবং সব সময় তাদেরকে আলাদাভাবে বিভিন্ন প্রায়োরিটি দিয়েছে। তো সেই ক্ষেত্রে তারা যখন গণভোটকে সামনে নিয়ে এসছে, গণভোট তো আসলে এক ধরনের গণতামাশাই ছিল। গণভোট এই সাধারণ মানুষকে এটা বুঝতে পেরেছে নাকি যে গণভোট কী কারণে হচ্ছে? তো যাই হোক, সেটা যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনে এসেছে, বিএনপি তখন সুবিধা মতো সেই সময়ে তো আসলে তার এত বড় দল হিসেবে, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের সাথে বিরোধিতায় তারা যেতে চায়নি। তো সেই ক্ষেত্রে তারা যখন 2/3 আসনে জিতে এসেছে, এখন তো সংসদই সার্বভৌম। শান্ত ভাই একটু বলুক যে সেটা হচ্ছে যে বিএনপিকে আসলে সেই সময় বড় বিরোধিতায় যেতে চায়নি সরকারের বিপক্ষে, এই নির্বাচনটা হওয়ার পর্যন্ত তারা অপেক্ষা করেছে কিনা এইটা একটু বলবেন। সেই সাথে বলবেন যে যদি সংস্কার পরিষদ না হয় তাহলে সংসদে কথা বলার মতো পরিবেশ থাকবে না, এটাও বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে। সেক্ষেত্রে রাজপথেই কথা হবে। যদি আপনি দুটো বিষয় একটু বলেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আলোচনায় মাহবুব আজিজ আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা থাকলো। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তাদের চাওয়া ছিল একটি নির্বাচন, এবং যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হোক সেটা। কিন্তু স্পষ্ট আর একটা রাজনৈতিক শক্তি জামায়াত ইসলাম এবং নতুন গঠিত দল এনসিপি, তাদের অবস্থান ছিল নির্বাচন যে কোনো উপায়ে পেছানোর, এই মুহূর্তে এই সময় না হওয়ার, এবং সরকারের একটা অংশেরও নির্বাচন পেছানোর একটা তাগিদ ছিল। ফলে সব মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল যে ওই পক্ষটা নির্বাচন পেছানোর নানান ছুতা, নানান সুযোগ, নানান উপলক্ষ তারা খুঁজছে। সেই অবস্থায় বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে রাজনীতিটা করেছে। দেখেন, যখন এরকম হলো যে সরকার প্রধান ঘোষণা দিলেন, খুব প্রকাশ্যেই বললেন সংবাদ মাধ্যমে তার বক্তব্যে যে ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলো সব যারা একমত হবে সব বিষয়ে, সেই অংশটুকু জুলাই সনদে যাবে, আর যেগুলিতে একমত হবে না সেটা রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দিবে। ঐকমত্য কমিশনের প্রধান যিনি পরিচালনা করেছেন ডক্টর আলী রিয়াজ, তিনিও সেম কথা বললেন। কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেল বিএনপিকে উপেক্ষা করে তাদের নোট অফ ডিসেন্ট বা দ্বিমত থাকা বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়ে বলল সই করো। এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে বিএনপি তখন যদি সই না করে, তাদের বিরুদ্ধে একটা সংঘবদ্ধ প্রচারণা শুরু হয়ে গেল যে বিএনপি সংস্কারের বিপক্ষে। অথবা বিএনপি সই করেনি, বিএনপি এনসিপি সই করলো না। বিএনপি যখন সংস্কার, রাষ্ট্র মেরামতের বা সংস্কারের 27 দফা প্রথমে এককভাবে এবং জোটের অন্যদের সঙ্গে আলোচনা করে 31 দফা দেয়, লিখিত আকারে প্রকাশ করে, তার আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 দেন, তখন এই সব দলগুলো সংস্কার বানান ঠিকমতো লিখতে পারতো কিনা সন্দেহ আছে। যখন বিএনপি সংস্কারের প্রস্তাব দেয়, সেই দলগুলো বলছে বিএনপি সংস্কার চায় না। তখন বিএনপি এমন একটা পরিস্থিতিতে ভাবলো, একদিকে হচ্ছে তাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ লেপটে দেওয়া হচ্ছে, 2 হলো এটাকে কেন্দ্র করে গোলযোগ তৈরি হলে নির্বাচনটা ভণ্ডুল হতে পারে, বা যে যারা নির্বাচন চায় না তাদের ইচ্ছাটা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। সেই কারণে বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে ওই পরিস্থিতি মোকাবেলা করলো এবং সইও করলো জুলাই সনদে। কিন্তু নির্বাচনী ইশতেহারে সে স্পষ্ট করে দিল তাদের নোট অফ ডিসেন্ট বা দ্বিমত যেখানে আছে সেগুলো তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দিলে সেটা তারা মানবে না বা সেটা পালন করবে না। ইশতেহার অনুসারে এবং 31 দফা অনুসারে তারা রাষ্ট্র সংস্কার করবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারা নির্বাচন করেছে জনগণের কাছে যে আমাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আপনারা নির্বাচিত করুন, সংসদ সদস্য হিসেবে। জনগণ সেটা দিল। তারা তো ওই সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচন করেনি। ফলে ওইটার শপথ তারা কিভাবে নিবে?
বিএনপি এটাও বলেনি এখনো যে আমরা শপথ নিব না, গণভোট বাতিল হবে। তারা বলেছে সংবিধান অনুসারে সরকার গঠিত হয়েছে, সংসদ অধিবেশন বসুক, সংসদ সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত তারা নেওয়া যাবে। সেই অনুসারে সংস্কার পরিষদ যদি ওইভাবে গঠন করে এবং তার প্রয়োজনে শপথ কিন্তু তার আগে তো রাজপথে নামার হুঁশিয়ারি আসছে। এখন রাজনৈতিক দল যারা বিরোধিতা করতে চায় তারা যদি রাজপথে যেতে চায় সেই অধিকারও তো তাদের আছে। বিরতির পরে সেই বিষয়ে আলোচনা করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আলোচনা। আমরা কথা বলছিলাম এখন প্রকাশ অনুষ্ঠানে। আমাদের আলোচনার বিষয় আজকে সংসদ চর্চা। আমি যেতে চাই আবার একটু ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার কাছে। ইদানিং শুনছি যে মানে জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টা বারবার উঠে আসছে। বিচার হবে, বিচার করা হবে। প্রতিপক্ষ বা এনসিবি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি তো মীমাংসিত বিষয়, এটি নিয়ে আবার কেন কথা হচ্ছে, এটা তো মীমাংস হয়েই গেছে, তাহলে আবার কেন বিচার হবে? সো এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা একটু যদি বলেন। এইখানে এই তদন্ত একটা হতে পারে, তদন্ত হতে পারে, এবং এই যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের ধরন বিশ্লেষণ করে যদি এরকম হয় যে গণ অভ্যুত্থানের সময় যে সরকার গণহত্যা চালিয়েছে সেখানে সেই সরকারের পেটোয়া বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনীর তাদের অনুগত সদস্য যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে খুন করতে উন্মত্ত হয়ে উঠেছিল তাদের উপর গুলি চালিয়েছে, তাদের নির্বিচারে হত্যা করেছে এবং একটা গণহত্যা সংগঠিত করেছে, সেইটার বিচার সেই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নই ওঠে না পৃথিবীর কোনো দেশে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সেখানে তো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরও কিছু লোক তো প্রাণহানি হয়েছে। এখন কি সেই জন্য তারা দাবি করতে পারবে কোনোদিন এটা সম্ভব যে রাজাকার বা আলবদর বাহিনীর যারা খুন হয়েছে সেই খুনের বিচার করতে হবে, মুক্তিযোদ্ধাদের এখন বিচারের আওতায় আনতে হবে? একটা দেশে গণহত্যাকারী পরাজিত শক্তি তারা বিচার চাইতে পারে বা পাইতে পারে, এই নজির পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা সেটা খতিয়ে দেখেন। কিন্তু যদি বিষয়টা এরকম হয় তিনি শুধুই একজন পুলিশ সদস্য কিংবা শুধুই আওয়ামী লীগ পরিবারের সদস্য, সেই অপরাধে কেউ শত্রুতা উদ্ধারের জন্য বা বিশেষ উদ্দেশ্যে তাকে ওই সংঘর্ষের সময় না, গণ অভ্যুত্থানের ওই বিষয়ে না, তার বাড়িতে আক্রমণ চালিয়ে অথবা তারা একা কোথাও পেয়েছে সেইভাবে তাকে হত্যা করলো, তাহলে সেইটার ভিন্ন মাত্রা আছে, ওই কোণের ভিন্ন উদ্দেশ্য আছে, সেটা তদন্তের বিষয়, সেটা হতে পারে। কিন্তু অল অ্যান্ড অ্যাভারেজ আপনি যদি এইভাবে আনেন যে গণ অভ্যুত্থানের সময় যে পুলিশ সদস্যরা বা অন্য কোনো বাহিনীর সদস্যরা তারা গণ অভ্যুত্থানের শক্তির উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করতে গিয়ে যে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে তাদেরও প্রাণহানি হয়েছে, সেটা একটা ভিন্ন বিষয়। এইটা পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নজির নাই যে গণহত্যাকারী এইরকম পরাজিত শক্তি তাদের কে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটার তদন্ত হয়ে যাদের দ্বারা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার আওতায় আনে। এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তি বিশেষের না, এটা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ নিজেদের প্রাণ রক্ষার জন্য, গণ অভ্যুত্থানকে সফল করবার জন্য তাদের যে মুভমেন্ট, তার বিপরীতে যিনি সংঘর্ষে উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটেছে। সুতরাং এইটা খুবই স্পর্শকাতর বিষয় বিবেচনায় এটা নিতে হবে। যদি এইরকম হয় যে সমানভাবে উভয় পক্ষের হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছে তাদের উভয় পক্ষেরই বিচার সমান দৃষ্টিতে হতে হবে, তাহলে পৃথিবীতে কোথাও গণ অভ্যুত্থান সংগঠিত হবে না, পৃথিবীতে গণহত্যাকারীরা উৎসাহিত হবে আরও। সুতরাং এটা খুব স্পর্শকাতর এবং খুব যৌক্তিক বিবেচনায় এটা নিয়ে আগাতে হবে। জি, মাহবুবা জি, আপনি কি এটা নিয়ে একটু বলবেন কিনা? জি, আমি মোটামুটি একই রকম মনে করি। তবে আসলে দেখুন, আমাদের এই দেশের রাজনীতিতে গত 54 বছরের যেই আমাদের অভিজ্ঞতা, কম বেশি সব রাজনৈতিক দলের হাতে রক্তাক্ত। 15ই আগস্টের আপনার যেই শোকাতুর ঘটনা আপনি চিন্তা করুন, 81 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কথা আপনি চিন্তা করুন, যে এই যে হত্যাগুলো হয়েছে এগুলো তো ইন্ডিপেন্ডেন্টলি দেওয়া হয়েছিল। এবং এই যে আপনার 15ই আগস্টের চিহ্নগুলো, গুলির চিহ্ন ইত্যাদি, কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলো? এটা কি শুধুমাত্র একটি বাড়ি ভেঙেছে? ওই যে একটি 24 জন বা 22 জনের যে মৃত্যুর ঘটনাটা, সেটা ইতিহাস থেকে মুছে দিতে হবে।
এবং এই যে এই বিষয়গুলো আজকে যে 24-এর যে ঘটনা, এই গণ অভ্যুত্থান, এটা একটা ঐতিহাসিক একটি ঘটনা। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টা সাখাওয়াত সাহেব কিন্তু বলেছিলেন যে স্নাইপারগুলির কথা, এরা কারা, এগুলো কিন্তু ইতিহাসের অংশ। ভবিষ্যতে হয়তো কখনো এগুলো উদ্ঘাটিত হবে। আমরা সরাসরি দেখছি পক্ষ ও বিপক্ষ। হ্যাঁ, 3বার নির্বাচন হয়েছে, আমিডামি নির্বাচন, প্রতারণার নির্বাচন ইত্যাদি হয়েছে, এবং তারপরে 36 দিনের যে লড়াই, কোটা বিরোধী আন্দোলন কোন পর্যায়ে চলে গেল, সেখানে বিক্ষুব্ধ মানুষ জড়ো হলো এবং সরাসরি পেটোয়া বাহিনী, সরকারি পেটোয়া বাহিনী গুলি করলো, সেখানে হয়েছে, ঘটনা তো একদম পরিষ্কার। কিন্তু তার আগে পরে সেইখানে অন্য কেউ জড়িত কিনা, কিংবা নিরপরাধ কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা, সেটা যে হয়েছে তার পরিবার বা তার স্বজন অবশ্যই বিচারের পাওয়ার অধিকার রাখে। এবং এই ঘটনাগুলো তো 1-2 বছরে শেষ হয়ে যাবে না, এবং আপনার সমাজ থেকে আপনি কাউকে তো বাদ দিতে পারবেন না। এটা যেমন জামায়াতে ইসলামীকেও 71 সালের ঘটনার ক্ষেত্রে আপনি বাদ দিতে পারেননি। তারা কিন্তু প্রাসঙ্গিকই শুধু হয়নি, শক্তিশালী হয়ে প্রধান বিরোধী দলের আসরে গিয়ে বসেছে। আওয়ামী লীগকেও তো আপনি বাদ দিতে পারবেন না। তারা কিভাবে সমাজে অন্তর্ভুক্ত হবে, কিন্তু সেটা এই অপরাধীরও কিভাবে বিচার করবে, এই বিষয়গুলো অনেক টানাপোড়েন আছে, এবং আগামী দিনের রাজনীতিতে এই বিষয়গুলো কিন্তু কাজ করবে। আজকে যখন বিরোধী দল এইভাবে হুঙ্কার দেয় যে আমরা রাজপথে ফয়সালা করব, এই রাজপথ কিন্তু সকলেরই, এবং সেখানে কিন্তু বিএনপিও কিন্তু সংসদে থাকবে বলে রাজপথ কিন্তু তারা ছেড়ে দেবে না। এমনকি একটা সময় আওয়ামী লীগও ছেড়ে দেবে না। কিন্তু সেই আওয়ামী লীগ কী করে ফিরবে, এবং যারা আছে তারাই বা কী করে ফিরবে। কিন্তু এটাও ঠিক যে আওয়ামী লীগের মধ্যে আমরা কোনো অনুতাপ কিংবা কোনো সেই রকম কোনো কিন্তু তাদের কণ্ঠস্বরে আমরা পরিবর্তন লক্ষ্য করিনি। সেই রকমই তারা হুমকি ধামকি কিন্তু অনলাইনে দিয়ে বেড়াচ্ছে। কাজে এই সব বিষয়গুলো আগামী দিন, আপনি যেমন বললেন বসন্ত আগামী গ্রীষ্মে কী আকার রাজনীতি ধারণ করে, এগুলা বিএনপি এনসিপি জামাত তো বটেই, আওয়ামী লীগেরও ঘটনা। বসন্তের পরে গ্রীষ্মে বড় জোর একটু উত্তাপ বাড়বে, এই তো এই আর কি, সেটা তো ন্যাচারাল, বাড়বে। এই উত্তাপে আরেকটু কথা বলতে চাই বিরতির পরে। সে দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনায়। আমরা কথা বলছিলাম সংসদ চর্চা নিয়ে। আবার যেতে চাই একটু ডক্টর সাখাওয়াত আপনার কাছে। আপনি একটু বলবেন যে মাহবুব আজিজ বলছিলেন যে আওয়ামী লীগ ফিরবে, কিন্তু আসলে কিভাবে ফিরবে, অনেক অভিযোগ তাদের বিষয়ে, অনেক অসুবিধা রয়েছে। ওই জায়গাটায় আসলে মানে আমরা এর আগে শুনেছিলাম রিকনসিলিয়েশন একটি শব্দ, এই শব্দটি ব্যাপক ব্যবহার হয়েছে। ওই জায়গা থেকে কোনো কমেন্ট আপনি করবেন কিনা আওয়ামী লীগের ফেরা নিয়ে? রিকনসিলিয়েশন তো তার জন্যই যে ভুল স্বীকার করে মাপ চায়। আচ্ছা ভাই, আমি এটা ঠিক হয়নি, আমি আর এরকম করব না, তোমরা আমাকে গ্রহণ করো। আওয়ামী লীগের পক্ষ থেকে তো সেটা বলেও নি, বলবেও না, সে অ্যাটিচিউডও নাই। ফলে রিকনসিলিয়েশনে এইভাবে দলগতভাবে আওয়ামী লীগ আসবে কিনা বা আনা যাবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে এটাও সত্য যে আওয়ামী লীগ তো বাংলাদেশে বড় একটা রাজনৈতিক শক্তি ছিল। রাজনৈতিক শক্তিটা ফ্যাসিবাদ হয়ে উঠেছিল, ফলে তাদেরকে আমরা রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছি না, কিন্তু তো সংখ্যার বিচারে তারা তো একটা বড় সংখ্যা রয়ে গেছে। 1971-এ মুক্তিযুদ্ধের পরে সেই মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি তারাও তো পরাজিত শক্তির সবাইকে এক কাতারে দূরে ঠেলে দিতে পারেনি, সংখ্যায় তখন এত বেশি না হওয়া সত্ত্বেও। চিহ্নিত অপরাধে যারা অপরাধী, ফৌজদারি অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় রেখে বাদীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেও আবার দেখলো যে রাজনীতি নিষিদ্ধ করে রাজনীতির বাইরে এরকম একটা শক্তিকে রেখে সমাজে বিশৃঙ্খলা বাড়বে বা অন্যদিকে এটা ডাইভার্ট হতে পারে, তো তাদেররা যদি গণতান্ত্রিক রাজনীতি করে মানুষের সমর্থন পায়, অসুবিধা কি, রাজনীতি উন্মুক্ত করে দিল বহুদলীয় গণতন্ত্রের আওতায়। ঠিক একইভাবে এখন আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যারা গুম খুনের সঙ্গে যুক্ত ছিল, যারা আয়নাঘরের সঙ্গে যুক্ত ছিল, যারা 16টা বছর ধরে এদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে, টাকা পাচার করে, লুটপাট করে অবৈধভাবে, যারা এইখানে 3টা নির্বাচনের নামে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং নিজেরা অটো নির্বাচিত হয়ে সুবিধা ভোগ করেছে, সুনির্দিষ্ট অভিযোগেই তো তাদের বিরুদ্ধে বিচার হতে পারে। গুরুত্ব অনুসারে গণহত্যার বিচার আগে, গুম খুনের বিচার আগে, তারপর বাকি অপরাধেরগুলো হবে। এই অপরাধীরা তো আইনগতভাবেই বিচারের সম্মুখীন হলে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত হবে। বাকি আওয়ামী লীগের যে সদস্যরা এই ধরনের কোনো অভিযুক্ত না বা তারা বিচারের আওতায় আসবে না,
তারা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধনটা তাদের দিয়ে দিলে তারা নতুন করে নতুন রাজনীতি যদি শুরু করে, সেটা বাধা দেওয়াও খুব সহজ ব্যাপার নয়। কারণ এত বড় একটা শক্তিকে আপনি বাইরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা যে সম্ভব নয়, সেটা ৭২ সনে শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন, যেটা ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন। সুতরাং এখনও রাজনীতি যারা করেন তাদের রাজনীতির স্বার্থে এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে এরকম কিছু তাদেরকে ভাবতে হবে, হুট করে নয়, ভেবে চিনতে। এটাও একটা গবেষণা, রাজনৈতিক গবেষণা দরকার, যে কিভাবে আওয়ামী লীগের নিরপরাধ গোষ্ঠী তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারেন। তার আগে যারা অপরাধী তাদেরকে আইসোলেট করতে হবে, তদন্তের মাধ্যমে আইসোলেট করতে হবে। মাহবুব ভাই, আপনি একটু বলবেন, যেমন ভাই বললেন যে বড় শক্তিকে আসলে বাইরে রেখে এইভাবে দেশের ডেভেলপমেন্ট ওইভাবে করা যায় না, ব্যাখ্যা দিয়েছেন তিনি। আমার মনে হয় এই কথার সাথে অবশ্যই আমি একমত। সাথে আরেকটু যুক্ত করতে চাই, দেখুন যে বিশ্বের বিভিন্ন জায়গায় ডানপন্থার একটা বড় ধরনের বিকাশ দেখা যাচ্ছে। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান এবং পুরো বিশ্বজুড়ে এই যে ইরানের যুদ্ধটাই আপনি খেয়াল করুন, ইরানকে যেভাবে মানে আগ্রাসন করা হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে, একটা এটা কিন্তু আপনার উগ্রবাদ মাথাচাড়া না দেবার কোনো কারণই থাকে না। আপনি যখন আপনাকে ঠেলতে ঠেলতে দেয়ালের দিকে নিয়ে যাবে, সে কি করবে? তখন তো তাকে বাঁচতে হবে। তো এই যে একটা উত্থান বিভিন্ন জায়গায়, মৌলবাদের যে উত্থান, সেটার কিন্তু নানান রকম কারণও আছে। এখন ওই দেশ ইরান কিভাবে চলবে, আমেরিকা তো ঠিক করে দিতে পারে না, যুক্তরাষ্ট্র তো ঠিক করতে পারে না যে আপনারা কিভাবে চলবেন। তারা বলতেছে যে ইরানের মানুষের সামনে মুক্তির দরজা খুলে দিলাম, এটা তো আপনার কাজ নয়। ঠিক একইভাবে আপনি দেখুন আমাদের এখানে যে সাম্প্রদায়িক শক্তির উত্থানগুলো ঘটছে, বিএনপি একটি উদার মধ্যপন্থী রাজনৈতিক দল, এবং এইবার নির্বাচনের আগেই তো বোঝা গেল যে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির অবস্থান কত স্পষ্ট, এবং সরাসরি নির্বাচনে দুটো পরস্পর বিরোধী শক্তি আমরা দেখতে পেলাম। বিএনপি নিজের প্রয়োজনেই আগামী দিনে অবশ্যই এই সাম্যাবস্থা, সমাজের ভারসাম্য তৈরি করবার অবশ্যই চিন্তা করবে বলে আমার ধারণা। কারণ এই সাম্প্রদায়িক শক্তি যেহেতু সরকারে বিএনপি থাকবে, সরকারের সমালোচনাই তো তৃতীয় বিশ্বের একটি দেশে সবচেয়ে বেশি হবে, কারণ সরকারই তো অ্যাক্টিভ পজিশনে, তখন প্রতি মুহূর্তে তাকে কিন্তু দোষ ধরা হবে। তখন এই শক্তিটি তারা যেইভাবে প্রতারণাময় রাজনীতি করে অভ্যস্ত, যেটাকে আমরা আরও সহজ বলে মোনাফেকি বলতে পারি, তো এই মোনাফেকদেরকে কি করে আপনি ব্যালেন্স করবেন? তখন এত বড় একটা শক্তিকে কেন রাজনীতিতে দূরে রাখবার কোনো যুক্তিসঙ্গত কারণই থাকে না। এটা এমনিতেই আসবার কথা, কিন্তু এই প্রশ্নগুলোর মীমাংসাও হতে হবে, কারণ ঘটনা 24 সালের ঘটনা এবং সবাই চাক্ষুষ করেছে, এবং অনেক ঘটনা আমাদের চোখের আড়ালে আছে, সেগুলোও সামনে আসবে। ওই সেই স্নাইপার থেকে শুরু করে কি করে হেলিকপ্টারে লুঙ্গি পরার লোক ইত্যাদি অনেক কিছু আছে, এবং এই বিষয়গুলো হঠাৎ করেই 36 দিনের এই মানুষের পুঞ্জীভূত রাগ, এর আগের যে নির্বাচনগুলো হলো, আপনি দেখুন এক একটি নির্বাচন হয়েছে, তারপরে একটি লাইন দিয়ে শেষ করি, সেই নির্বাচনের প্রতিক্রিয়াগুলো এত প্রতিক্রিয়াহীন ছিল কেন? তখন কি এই বিক্ষুব্ধ মানুষ ছিল না এই দেশে? জি, বিরতির পর দর্শক আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আলোচনা। আমরা কথা বলছিলাম সংসদ খরচা নিয়ে। আমি ফিরতে চাই ডাক্তার সায়ন্ত, আপনি একটা ছোট করে বলবেন যে দুদকে এই যে আমাদের যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যাপারে ব্যাপক অনিয়মের অভিযোগ জমা পড়ছে, মানে দুর্নীতির অভিযোগ জমা পড়ছে, কিন্তু এইটা তো আমরা আশা করিনি যে এত তাড়াতাড়ি মাত্র এই কয়েকদিনের মধ্যে তারা এত দুর্নীতি করে ফেলবেন। আমরা আশা করিনি, আশা না করলেও যে ঘটবে না এমন তো কোনো কথা নাই। তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এখন অভিযোগ আসা মানে তারা দোষী সাব্যস্ত হয়ে গেল এমনও নয়। তদন্ত হওয়া উচিত, তদন্তের বাইরে যেন কাউকে না রাখা হয়, একটা ইস্যুও না রাখা হয়। তদন্তটা তাদের মধ্যে সবাই নিশ্চয়ই দুর্নীতি করেননি, বা কেউ কেউ ভালো আছেন বলে আমার বিশ্বাস এখনও তাদের প্রতি। সেক্ষেত্রে যারা দুর্নীতি করেননি, তারা যে করেননি এইটা প্রমাণের স্বার্থে হলো তদন্তটা হওয়ার দরকার, কাউকে তদন্তের বাইরে রাখা উচিত না। এক, দুই হলো এটাকে আবার খুব বড় করে এনে অতীতের দুর্নীতিগুলোকে যেন আড়াল করা বা লঘু করবার চেষ্টা না হয়, যে এরা বিরাট দুর্নীতি করেছে, এদেরটাও আওতায় আসতে হবে। এর আগে 16 বছর ধরে যারা দুর্নীতি করেছে তাদেরটাও সমানভাবে। আপনি একটু বলবেন এই ইস্যুতে ছোট করে একদম। জি,
দেখুন, আমাদের এখানে যারাই ক্ষমতায় যখনই যায় তাদের যে এই যে গোষ্ঠীপ্রীতির সাথে যে স্বজনপ্রীতির এই সম্পর্কগুলো, আপনি দেখুন যারা উপদেষ্টা হয়েছে তাদের কি ভূমিকা ছিল এই গণ অভ্যুত্থানে। আমরা যদি ব্যক্তি ধরে ধরে আলোচনা করি, অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও তো এখানে এসে উপদেষ্টা হয়ে বসেছে, এবং তারপর দেখা যাচ্ছে 110 কোটি টাকার গণভবন জাদুঘর বানাচ্ছে এবং সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 70,000 টাকার বেতনে চাকরি দেওয়া হচ্ছে। চাকরি বিধিতেও তো এটা পড়ে না, এবং সেখানে সব ভাই ব্রাদারদের চাকরি দেওয়া হচ্ছে এবং একটি কমিটি বানানো হয়েছে, সেই কমিটিতে উপদেষ্টা নিজেকেই নিচে সভাপতি হিসেবে যুক্ত করেছে চলে গেছে। আসলে এই জিনিসগুলো তদন্তের আওতায় আনা উচিত। ধন্যবাদ জানাচ্ছি মাহবুব আজিজ এবং ডাক্তার সাখাওয়াত হোসেন শাওন্ত, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।